বাংলাদেশে আপনার খেয়াল থাকবে শাপলা চত্বরে যখন হামলা হলো, পুলিশ সেখানে বেশ কিছু মানুষ মারা গেল, মাদ্রাসার ছাত্ররা মারা গেল, তখন আওয়ামী লীগ সরকার বুঝতে পারল যে ইসলামপন্থীদের সঙ্গে একটা বড় অন্যায় হয়ে গেছে এবং তাদেরকে ক্ষমতায় টিকে থাকতে হলে আওয়ামী লীগকে বগল দাবা করতে হবে, এবং সেটা তারা করেছে। কওমি জননী থেকে অনেক কিছু উপাধি তারা পেয়েছে তখনকার সময়, একটা অংশকে তারা হাত করেছিল। এটা তো বাস্তব, এটা অবাস্তব না। এবং আপনি দেখবেন তখন থেকে আওয়ামী লীগ সরকার এই সো কল্ড তৌহিদি জনতা এইভাবে নানাভাবে উত্থান, আসলিয়ে নৌকায় আগুন দিত, অমুক জায়গায় সেটা করতো, তমুক জায়গায় সেটা করতো। আমি কয়েকটা উদাহরণ আপনাকে বলি। রুমিন আপা 5ই আগস্টের পর থেকে বলছেন, কিন্তু ব্যাপারটা যে ঠিক 5ই আগস্টের ব্যাপার না, এটা যে একটা সামাজিক এবং কিছুটা রাজনৈতিক ব্যাপারও আছে। রুমিন আপার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। বাংলাদেশের ইতিহাসে এখনো পর্যন্ত সবচেয়ে বেশি ভয়াবহ হিন্দুদের উপর হামলা ঘটেছিল ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে। রুমিন আপা হয়তো জানবেন, আওয়ামী লীগ ক্ষমতা ছিল। আমি গিয়েছিলাম, আমি নাসিরনগরে প্রতিটা ঘরে ঘরে ঘুরেছিলাম, আমি তখন সাংবাদিকতা করি। ভয়াবহ আরেকটা ঘটনা ঘটেছে হিন্দুদের উপরে, তখন আওয়ামী লীগ ক্ষমতায় রংপুরে। সেগুলো কি মব ছিল? সেগুলো কারা ছিল? তখন তৌহিদি জনতার অস্তিত্ব ছিল না। একটা মানুষের বিচার হয়েছে, আপনি দেখাতে পারবেন? একজন। নাসিরনগরের ঘটার পরেও কিন্তু আওয়ামী লীগ 7 বছর ক্ষমতায় ছিল, করতে পেরেছে? কিছু হয় নাই বলে এখন যে কিছু হবে না, আই এম পুটিং ইট অন কনটেক্সট। আপনি যদি কনটেক্সট ছাড়া কোনো কিছু মাঝখান থেকে টান দেন, প্রেক্ষাপট ছাড়া কথা কিন্তু কোনো কথা না, কথা শুধু শব্দ, এটা কোনো কিছু মিন করে না। এখন আপনি বলতে পারেন, আপনি যে প্রশ্নটা করলেন সেখানে আমি আসি, যে তাহলে কি এখন এটা চলতে থাকবে? না, এটা চলতে থাকবে না। আমরা একটা ঘটনা ঘটুক সেটাও চাই না, কিন্তু যে কনটেক্সটটা বিবেচনায় আনতে হবে সেটা হচ্ছে যে বাংলাদেশে একটা রক্তাক্ত পরিবর্তন হয়েছে, ক্ষমতার পরিবর্তন হয়েছে। এটা কিন্তু শান্তিপূর্ণ উপায়ে হয়নি। আপনি যদি দেখেন যে এই দেশে 4 দিন কোনো সরকার ছিল না, 4 days দেয়ার ওয়াজ নো গভর্নমেন্ট। মনে থাকবে আপনার না, 5 তারিখ শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে প্রফেসর ইউনূসের সরকার গঠিত হলো কত? 8 তারিখ বিকেলে না? 4 দিন কোনো সরকার ছিল না। আপনি সমসাময়িক জায়গাগুলোতে যেখানে গণবিক্ষোভের মুখে বা এরকম একটা গণ অভ্যুত্থানের মুখে সরকারের পতন হয়েছিল, একটা দিন কোনো একটা জায়গায় সরকার ছিল না দেখাতে পারবেন? সিরিয়ার মতো জায়গাতেও তো সাথে সাথে সরকার ইনস্টলড হয়েছে। একই অবস্থা নেপালে হয়েছে, ইজিপ্টে ছিল 2012-13 সালে, তিউনিসিয়ায় ছিল। আমি আপনাকে আর এই ধরনের উদাহরণ দিতে পারবো। সো আপনাকে দেখতে হবে যে আমার পরিবর্তনটা কিভাবে হয়েছে। 18 বছর বা 17 বছর একটা ফ্যাসিজমের ভেতর দিয়ে যখন যাচ্ছেন, আমার সব প্রতিষ্ঠান কিন্তু ভেঙে গেছে। এই পুলিশকে কাজে ব্যাক করিয়ে তাদেরকে একটা নর্মাল সিচুয়েশনে আনতে 7-8 মাস সময় লেগে গেছে। এখন একটা আবার নির্বাচনের প্রস্তুতি সামনে আছে। সো আমি বলছি যে সময়টা কিন্তু বড় অস্থির। দেখুন, আপনি যদি আমাকে পার্সোনালভাবে বলেন যে আচ্ছা এটা কি ধর্মীয় অবমাননা হলো নাকি, ধর্মীয় অবমাননা হলো কি হলো না সেটা আমি জাজ করতে পারবো না। তার রিয়াকশন যেটা হয়েছে সেটা কতটা খারাপ সেটা আপনি বলতে পারেন। এটার জন্য আইন আছে, সে যদি কোনো অন্যায় করে থাকে আইন সেটাকে তৈরি, আমি বলবো যে সেটা আইনের মাধ্যমে এটার ফয়সলা হতে হবে। কিন্তু ব্যাপারটা এমন হবে না যে আমার মন চাইলো আর আমি 10 জনকে গিয়ে আমি মেরে দিলাম 50 জন লোক নিয়ে, তাহলে কাল পরশু পর আমার বাড়ির সামনেও 50 জন এসে আমার বিরুদ্ধে বলবে যে সে তো ইসলামের অবমাননা করেছে। হতে পারে, এগুলো কিন্তু ঘটবে। সো এটা ঠিক যে গভর্নমেন্টের, আপনি যেটা বলছেন যে সরকার তাহলে কী করছে, আপনি দেখবেন যে এটা কি গভর্নমেন্টের পলিসি? গভর্নমেন্ট কি কাউকে উস্কে দিচ্ছে? গভর্নমেন্ট কি অতি নমনীয় ভাব দেখাচ্ছে? ও কিছুটা নমনীয় বলতে আইনশৃঙ্খলা পরিস্থিতি যেহেতু পুরোটা গ্রিপে আনতে সময় লেগে গেছে, আমি বলবো না যে এখনও গ্রিপে চলে আসছে। সো এই সময়টা কিন্তু একটা অভ্যুত্থান পরবর্তী যেখানে একটা অস্থির সময় যাচ্ছে, সেখানে এই ঘটনাগুলোর সুযোগ কেউ না কেউ নিতে পারে। অনেকগুলো বিষয় আলোচনাতে এর মধ্যে এসছে যে সরকারের কি কি আসলে করণীয়, সেই বিষয়গুলো এসছে। আমি আরেকটু যোগ করতে চাই, গত 7 নভেম্বর নেত্রকোনার সার্কিট হাউস মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে প্রেস সচিব শফিকুল আলম বলেছিলেন যে দেশে এখন কোনো ধরনের মব ভায়োলেন্স নেই, বাংলাদেশে অনেক আগে থেকেই মব ভায়োলেন্স ছিল, আমাদের সময় কিছু হয়েছে আমরা এটা অস্বীকার করি না, কিন্তু এখন সব নিয়ন্ত্রণে এসে গেছে। দেশে কি সত্যিই মব ভায়োলেন্স নিয়ন্ত্রণ করা গেছে? প্রথম কথা হচ্ছে যে প্রেস সচিব যেটা বলেছেন আমি ওনার কথাকে ডিফেন্ড করতে পারবো না, বা আমি ওনার কথা উনি কী বলেছেন সেটা আমি পুরোপুরি জানিও না। আমি যেটা বলতে পারি যে আমার পর্যবেক্ষণটা কি। দেখুন, এই যে ভায়োলেন্স যেগুলোর কথা বললেন, মব ভায়োলেন্স, এটাকে আমি দুইভাবে দেখি। এখন আপনি এটাকে কোন কনটেক্সটে বিবেচনা করবেন সেটা হচ্ছে ব্যাপার।
আপনি একটা কনটেক্সটে বিবেচনা করলে একরকম উত্তর পাবেন, আরেকটা কনটেক্সটে বিবেচনা করলে আরেক রকম উত্তর পাবেন। যদি আপনি রাজনৈতিক কনটেক্সটে বিষয়টাকে দেখেন তাহলে আপনার উত্তরটা একরকম হবে। আপনি বলতে পারেন যে হ্যাঁ, এগুলোর সঙ্গে পলিটিক্যাল যে সিনারিও সেটা জড়িত আছে, কিন্তু সেটা একটা উত্তর আমার কাছে আছে যে এই সো-কল্ড তৌহিদি জনতা, এটার আবির্ভাবটা বাংলাদেশে হলো কখন? এটা কিন্তু 5ই অগাস্টের পরে হয়নি। আমি রুমিন আপার কথার সঙ্গে আমি ওনাকে কাউন্টার করছি না, বাট একটু স্লাইটলি আমি একটু ইনফরমেশন হিসেবে বলতে চাই। দেখেন, বাংলাদেশে আপনার খেয়াল থাকবে শাপলা চত্বরে যখন হামলা হলো, পুলিশ সেখানে বেশ কিছু মানুষ মারা গেল, মাদ্রাসার ছাত্ররা মারা গেল, তখন আওয়ামী লীগ সরকার বুঝতে পারল যে ইসলামপন্থীদের সঙ্গে একটা বড় অন্যায় হয়ে গেছে এবং তাদেরকে ক্ষমতায় টিকে থাকতে হলে আওয়ামী লীগকে বগলদাবা করতে হবে, এবং সেটা তারা করেছে। কওমি জননী থেকে অনেক কিছু উপাধি তারা পেয়েছে তখনকার সময়, একটা অংশকে তারা হাত করেছিল। এটা তো বাস্তব, এটা অবাস্তব না। এবং আপনি দেখবেন তখন থেকে আওয়ামী লীগ সরকার এই সো-কল্ড তৌহিদি জনতা এইভাবে নানাভাবে উত্থান, আসলে নৌকায় আগুন দিত, অমুক জায়গায় সেটা করতো, তমুক জায়গায় সেটা করতো। আমি কয়েকটা উদাহরণ আপনাকে বলি। রুমিন আপা 5ই অগাস্টের পর থেকে বলছেন, কিন্তু ব্যাপারটা যে ঠিক 5ই অগাস্টের ব্যাপার না, এটা যে একটা সামাজিক এবং কিছুটা রাজনৈতিক ব্যাপারও আছে। রুমিন আপার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। বাংলাদেশের ইতিহাসে এখনো পর্যন্ত সবচেয়ে বেশি ভয়াবহ হিন্দুদের উপর হামলা ঘটেছিল ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে। রুমিন আপা হয়তো জানবেন, আওয়ামী লীগ ক্ষমতা ছিল। আমি গিয়েছিলাম, আমি নাসিরনগরে প্রতিটা ঘরে ঘরে ঘুরেছিলাম, আমি তখন সাংবাদিকতা করি। ভয়াবহ আরেকটা ঘটনা ঘটেছে হিন্দুদের উপরে, তখন আওয়ামী লীগ ক্ষমতায় রংপুরে। সেগুলো কি মব ছিল? সেগুলো কারা ছিল? তখন তৌহিদি জনতার অস্তিত্ব ছিল না। একটা মানুষের বিচার হয়েছে, আপনি দেখাতে পারবেন? একজন। নাসিরনগরের ঘটার পরেও কিন্তু আওয়ামী লীগ 7 বছর ক্ষমতায় ছিল, করতে পেরেছে? কিছু হয় নাই বলে না, এখন যে কিছু হবে না, আই এম পুটিং ইট অন কনটেক্সট। আপনি যদি কনটেক্সট ছাড়া কোনো কিছু মাঝখান থেকে টান দেন, প্রেক্ষাপট ছাড়া কথা কিন্তু কোনো কথা না, কথা শুধু শব্দ, এটা কোনো কিছু মিন করে না। আমি সেই কনটেক্সটটা বলছি। আচ্ছা, আহমদিয়ার উপর পঞ্চগড়ে আহমদিয়াদের উপরে সবচেয়ে বড় অ্যাটাক হয়েছিল আওয়ামী লীগ গভর্নমেন্ট ক্ষমতা থাকার সময়, একবার না একাধিকবার। এখন আপনি বলতে পারেন, আপনি যে প্রশ্নটা করলেন সেখানে আমি আসি, যে তাহলে কি এখন এটা চলতে থাকবে? না, এটা চলতে থাকবে না। আমরা একটা ঘটনা ঘটুক সেটাও চাই না, কিন্তু যে কনটেক্সটটা বিবেচনায় আনতে হবে সেটা হচ্ছে যে বাংলাদেশে একটা রক্তাক্ত পরিবর্তন হয়েছে, ক্ষমতার পরিবর্তন হয়েছে। এটা কিন্তু শান্তিপূর্ণ উপায়ে হয়নি। আপনি যদি দেখেন যে এই দেশে 4 দিন কোনো সরকার ছিল না, 4 days দেয়ার ওয়াজ নো গভর্নমেন্ট। মনে থাকবে আপনার না, 5 তারিখ শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে প্রফেসর ইউনূসের সরকার গঠিত হলো কত? 8 তারিখ বিকেলে না? 4 দিন কোনো সরকার ছিল না। আপনি সমসাময়িক জায়গাগুলোতে যেখানে গণবিক্ষোভের মুখে বা এরকম একটা গণ অভ্যুত্থানের মুখে সরকারের পতন হয়েছিল, একটা দিন কোনো একটা জায়গায় সরকার ছিল না, দেখাতে পারবেন? সিরিয়ার মতো জায়গাতেও তো সাথে সাথে সরকার ইনস্টলড হয়েছে। একই অবস্থা নেপালে হয়েছে, ইজিপ্টে ছিল 2012-13 সালে, তিউনিসিয়ায় ছিল। আমি আপনাকে আর এই ধরনের উদাহরণ দিতে পারবো। সো আপনাকে দেখতে হবে যে আমার পরিবর্তনটা কিভাবে হয়েছে। 18 বছর বা 17 বছর একটা ফ্যাসিজমের ভেতর দিয়ে যখন যাচ্ছেন, আমার সব প্রতিষ্ঠান কিন্তু ভেঙে গেছে। এই পুলিশকে কাজে ব্যাক করিয়ে তাদেরকে একটা নর্মাল সিচুয়েশনে আনতে 7-8 মাস সময় লেগে গেছে। এখন একটা আবার নির্বাচনের প্রস্তুতি সামনে আছে। সো আমি বলছি যে সময়টা কিন্তু বড় অস্থির। দেখুন, আপনি যদি আমাকে পার্সোনালভাবে বলেন যে আচ্ছা এটা কি ধর্মীয় অবমাননা হলো নাকি, ধর্মীয় অবমাননা হলো কি হলো না সেটা আমি জাজ করতে পারবো না, কিন্তু আপনি কি সেই ভিডিওটা দেখেছেন যে বাউলের? আপনার কাছে কি মনে হয়েছে উনি যে কথাগুলো বলেছেন? আমি যদি আপনাকে পাল্টা প্রশ্ন করি, যার যার পার্সোনাল কনটেক্সট এক একজনের কাছে আপনি কিন্তু উত্তর দিতে পারবেন না, আমি জানি আপনি উত্তর দিতে পারবেন না। আপনি কি বলতে, আমি যদি আপনাকে বলি যে বলুন তো এটা ধর্মীয় অবমাননা হয়েছে কি হয়নি, কিন্তু তার বিচার হয়তো অন্যভাবে হতে পারত। সেটাই আমি আসছি। এখন আমি হয়তো বলবো এই ধরনের একটা ঘটনা আমার কাছে হয়তো বা XYZ এর কাছে এটা বড় নাও হতে পারে। আপনি যদি ইউরোপে বা আমেরিকাতে দেখেন, সেখানে কিন্তু জেসাসকে নিয়ে তারা প্রতিনিয়ত ব্যঙ্গ অনেক কিছু করছে, কিন্তু মুসলিম ওয়ার্ল্ডে কিন্তু এটা গ্রহণযোগ্য না। তার রিয়াকশন যেটা হয়েছে সেটা কতটা খারাপ সেটা আপনি বলতে পারেন। এটার জন্য আইন আছে, সে যদি কোনো অন্যায় করে থাকে আইন সেটাকে তৈরি, আমি বলবো যে সেটা আইনের মাধ্যমে এটার ফয়সলা হতে হবে। কিন্তু ব্যাপারটা এমন হবে না যে আমার মন চাইলো আর আমি 10 জনকে গিয়ে আমি মেরে দিলাম 50 জন লোক নিয়ে,
তাহলে কাল পরশু পর আমার বাড়ির সামনে 50 জন এসে আমার বিরুদ্ধে বলবে যে সে তো ইসলামের অবমাননা করেছে। হতে পারে, এগুলো কিন্তু ঘটবে। সো এটা ঠিক যে গভর্নমেন্টের, আপনি যেটা বলছেন যে সরকার তাহলে কি করছে, আপনি দেখবেন যে এটা কি গভর্নমেন্টের পলিসি? গভর্নমেন্ট কি কাউকে উস্কে দিচ্ছে? গভর্নমেন্ট কি অতি নমনীয় ভাব দেখাচ্ছে? ও কিছুটা নমনীয় বলতে আইনশৃঙ্খলা পরিস্থিতি যেহেতু পুরোটা গ্রিপে আনতে সময় লেগে গেছে, আমি বলবো না যে এখনও গ্রিপে চলে আসছে। সো এই সময়টা কিন্তু একটা অভ্যুত্থান পরবর্তী, যেখানে একটা অস্থির সময় যাচ্ছে, সেখানে এই ঘটনাগুলোর সুযোগ কেউ না কেউ নিতে পারে, নেয়। এবং আমি শেষ করে এই কথা আমি বলবো যে ওই যে ঘটনাটা ঘটেছে মানিকগঞ্জে, সেখানে তো আপনারা ভিডিও ফুটেজ দেখবেন। আমি মনে করি ইচ এন্ড এভরি আপনি যেটা বলছেন সেটা ঠিক আছে, তবে পুলিশের সামনে যখন এরকম মব হয় তখন সেটা নিয়ে একটা প্রশ্ন আছে, আমরা আলোচনা করব একটা বিরতি নিয়ে। পুলিশের সামনে হতে পারে, সেটা পুলিশ এখন কি পদক্ষেপ নেবে সেটা দেখতে হবে আর কি।